বাংলাদেশের খবরে নজর রাখবো। জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। সোমবার তাকে গ্রেফতার করার পর থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে যায়। বিক্ষোভ দেখানো হয় শাহবাগ চত্বরে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, নিপীড়ন ভয়ঙ্কর হয়েছে বলে একাধিক অভিযোগ এসেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকারের পক্ষে সরব হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। তার জেরে সোমবার ঢাকা এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর থেকেই ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিক্ষোভের আজ সামাল দিতে চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করে পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং জামিন নাকচ হওয়ায় কড়া প্রতিক্রিয়া দিল্লির। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর পরপর হামলা, সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। যুক্তিসঙ্গত কিছু দাবি নিয়ে একজন ধর্মীয় নেতার শান্তিপূর্ণ অবস্থানে হামলার ঘটনায় যুক্তরা এখনো গ্রেফতার হয়নি, সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর সংখ্যালঘুদের ওপর পরপর হামলার ঘটনাতেও উদ্বিগ্ন ভারত। বাংলাদেশের তদারকি সরকারের কাছে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও শান্তিপূর্ণ অবস্থানের অধিকার সুনিশ্চিত করার আবেদন করেছে ভারত। ডানার পর এবার ফেনজেল। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কত, গতিপথ কি থাকবে? এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে এই যে গভীর নিম্নচাপ রয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমন সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড় খুব শক্তিশালী হবে না, সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ কিলোমিটারের গতিবেগ হতে পারে। আজ সন্ধ্যের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ফেনজাল, নাম দিয়েছে সৌদি আরব। তবে এই ঘূর্ণিঝড় যেহেতু দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং তার অভিমুখ রয়েছে তামিলনাড়ু উপকূল, চেন্নাইয়ের কাছাকাছি, এর প্রভাব সব থেকে বেশি পড়বে। এই অনেক দূরে থাকায় এর প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়, তবে পরোক্ষ প্রভাবে মেঘের সঞ্চার হবে আর তার ফলে উপকূলের জেলাগুলিতে একটু আবহাওয়ার পরিবর্তন হবে। মূলত শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন এবং ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি উপকূল সংলগ্ন জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বাকি জেলায় সেরকম প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। বেশ, উত্তরে জাঁকিয়ে ঠান্ডা। উত্তরের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরে জাঁকিয়ে ঠান্ডা, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, উত্তরের টেম্পারেচার এখন কত, কি আবহাওয়া সেখানে? সমতলের জেলাগুলোতে কিন্তু ১৬ থেকে ১৭ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা, এবং সকাল থেকে ছিল আকাশ কিন্তু মেঘলা এবং কোথাও কুয়াশা। তবে একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ। প্রায় সব প্রতিটি জেলাতে, বিশেষ করে শৈলশহর, দার্জিলিং, সেখানেও কিন্তু তাপমাত্রা খানিকটা নেমেছে। আর সকালের দিকে তাপমাত্রা ছিল ৮ থেকে ৯ ডিগ্রি কাছাকাছি এবং আকাশ পরিষ্কার থাকায় হাতের নাগালে ছোট ছোট কাঞ্চনজঙ্ঘা দর্শনে মুগ্ধ পর্যটকেরা। কালিম্পং, সেখানেও কিন্তু তাপমাত্রা কিছুটা নেমেছে, ১১ থেকে ১২ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছে সকালের তাপমাত্রা। এবং পাহাড়ি এলাকায় বিকেলের পর থেকে কিন্তু তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি কিন্তু নামবে এবং সমতলে বেশ ঠান্ডার অনুভব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে একেবারে, এবং কুয়াশার দাপটও রয়েছে। দিল্লি সীমান্তে ফের পণ্য পরিবহনে জট। দুদিন ধরে চেকপোস্টে দাঁড়িয়ে সারি সারি লরি। স্লট বুকিং এর সমস্যায় বন্ধ বৈদেশিক বাণিজ্য। সুবিধা পোর্টালের সমস্যায় বন্ধ স্লট বুকিং। দুদিন ধরে মাল আটকে থাকায় লোকসানের আশঙ্কা।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের থেকে আরো বিস্তারিত জানবো। অনুপ, একটা বিষয় এক্ষেত্রে জানার রয়েছে, একদিকে বাংলাদেশের পরিস্থিতি বেশ কিছু ক্ষেত্রে অনেকটাই খারাপ, সেই পরিস্থিতির আঁচই কি এবার এই বাণিজ্যে পড়লো? অর্থাৎ এই যে 2-3 দিন ধরে বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, এটা কি বাংলাদেশের পরিস্থিতির কারণে নাকি অন্য কোনো কারণ? দেখো, একদমই বাংলাদেশের পরিস্থিতির কারণে কিনা সেটা সঠিকভাবে বলা মুশকিল, কারণ গত দুদিন ধরে সেইভাবে এক্সপোর্ট হয়নি। গত দুদিন আগে কিছু পরিমাণ গাড়ি গিয়েছিল, গতকাল একদমই এক্সপোর্ট হয়নি। যেটা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং শুল্ক দপ্তর সূত্রে জানা যাচ্ছে, যেটা যে মূলত যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে সুবিধা পোর্টালে যে স্লট বুকিং এর ব্যবস্থা রয়েছে, সেই স্লট বুকিং বন্ধ ছিল। সে কারণে কিন্তু মূলত পেঁয়াজ এবং আলু যে পণ্য, সেই গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে দুদিন ধরে। এতে কিন্তু প্রচুর রাজস্ব যেমন ক্ষতি হচ্ছে, তেমন সমস্যায় পড়ছে কিন্তু ট্রাক মালিক থেকে এক্সপোর্টাররা। এই ঘটনা নিয়ে কিন্তু দুদিন ধরেই তাদের মধ্যে আলোচনা এবং মিটিং বারে চলছিল। সেই ঘটনার পরে আজ সকালে যেটা জানা যাচ্ছে যে সুবিধা পোর্টাল, যেটা গতকাল রাত্রি থেকে চালু হয়েছে এবং প্রচুর গাড়ি কিন্তু সেখানে স্লট বুকিংও হয়ে গেছে। তাতে করে আশা করা যাচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু এক্সপোর্ট স্বাভাবিক হবে এবং স্বাভাবিকভাবে গাড়ি চলাচল শুরু হবে। বেশ, ধন্যবাদ অনুপ। এই মুহূর্তে পেঁয়াজ আলু এক্সপোর্টটা হচ্ছে না। গত 48 ঘন্টায় রাজস্ব ক্ষতি প্রায় $8 লাখ মতন হয়ে গেছে। আর অনিয়নের যে ডিউটি, সেটা প্রায় 1.5 কোটির মতন ডিউটি আসেনি অ্যাপ্রক্সিমেটলি। সমস্যা বলতে গাড়িগুলোতে আসতে পারছে না, যা খবর আছে যে সুবিধা পোর্টালে স্লট দিচ্ছেন আর কি, সেই জন্য গাড়িগুলো আসতে পারছে না। বাসন্তীতে ফের বোমাবাজির অভিযোগ, ফের শাসক নেতার বাড়ি লক্ষ্য করে বোমা। বাসন্তীতে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, তৃণমূল বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ, বোমাবাজির তদন্তে বাসন্তী থানার পুলিশ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন, অনুপের থেকে আর একটু বিস্তারিত জানতে চাইবো। অনুপ, কাদের দিকে এখনো পর্যন্ত সন্দেহের তীর, কারা বোমা ছুড়লো, কিছু জানতে পারা যাচ্ছে? দেখো, সামনে ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে বাসন্তী থানা পুলিশ থেকে তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক অনুমান দুষ্কৃতীদের বিরুদ্ধে যে করা হচ্ছে সেটাই কিন্তু অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনায় কারা জড়িত বা কাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এখনো সেভাবে নিশ্চিত না হলেও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে বিজেপির দিকেই অভিযোগ আঙুল তোলা হচ্ছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, কারণ এই যে 168 নম্বর উত্তর মকমবেড়িয়া অঞ্চলে যে বুথ সভাপতি হারবানি গ্রামের অশোক প্রধানের বাড়িতে গতকাল মধ্যরাতেই বোমাবাজি হয়। এর আগেও কিন্তু এই এলাকায় বোমাবাজি হয়েছিল বলে এমনই দাবি করছে স্থানীয় মানুষজন থেকে শুরু করে বিধায়ক শ্যামল মন্ডল। তিনি কিন্তু জানিয়েছেন যে এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এটা তাদের গোষ্ঠী খণ্ডন, সেই খণ্ডনের ফল বলেই তারা কিন্তু এটা দাবি করছে। বেশ, ধন্যবাদ। রাস্তা তৈরি হয়েছে 3 মাস হয়েছে, তার মধ্যেই একেবারে বেহাল অবস্থা সেই রাস্তার। হাসনাবাদের আমলানিতে খানাখন্দে ভরা রাস্তায় নাভিশ্বাস। পথশ্রী প্রকল্পে 51 লক্ষ টাকা খরচ করে রাস্তা তৈরি হলো, কিন্তু তারপরের অবস্থা দেখুন। এই রকমই অবস্থা হয়ে গিয়েছে এখন রাস্তার। মাত্র 3 মাস বয়স, এই রাস্তাটা তৈরি করা হয়েছে মাত্র 3 মাস হয়েছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জিয়াউল রয়েছে। জিয়াউল, তোমার থেকে একটু জানতে চাইবো যে কন্ট্রাক্টর এই রাস্তা তৈরি করেছেন, প্রশাসনিক তরফে সেই কন্ট্রাক্টরকে কি আর কিছু বলা হলো তারপরে? দেখো, মাত্র 3 মাস আগে তৈরি হয়েছে 51,22,000 টাকার পথশ্রী প্রকল্পের টাকায় রাস্তা হয়েছে। অর্থাৎ হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের আমলানি হাটখোলা থেকে পালপাড়া সুইচ গেট পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে রাস্তা চলাচলের অযোগ্য, ফলে সেখান থেকে জেলা পরিষদের পক্ষ থেকে এই রূপশ্রী প্রকল্পের পথশ্রী প্রকল্পের রাস্তা করা হয়। কিন্তু 3 মাসের মধ্যেই সেই রাস্তা একেবারে কঙ্কালসার অবস্থা, চলাচলের অযোগ্য। বারংবার এলাকার মানুষও বলছেন যে রাস্তা যদি করারই হয় তাহলে কেন এই অবস্থায় করা হচ্ছে, একটু ভালো করে করা উচিত ছিল। কিন্তু যে কন্ট্রাক্টর করেছেন তাকেও নাকি একাধিকবার বলা হয়েছে, তিনি কর্ণপাত করেন। ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানও অভিযোগ তিনি স্বীকার করেছেন যে সত্যিই তো রাস্তাটা এত মানুষের, একটা হাজার হাজার মানুষের যাতায়াত, সেই রাস্তা তৈরি হয়েছে দীর্ঘদিন পরে। কিন্তু তিনিও দেখছেন 3 কিলোমিটার রাস্তা তৈরি হবার কথা থাকলেও সেটা মাত্র হয়েছে 2.5 কিলোমিটার রাস্তা। অর্থাৎ ইতিমধ্যে সেখানে কিছুটা রাস্তা কমে হয়েছে এবং রাস্তায় যে দেওয়া হয়েছে, সামগ্রী দেওয়া হয়েছে, সেগুলো অতি নিম্নমানের। ফলে 3 মাসের মধ্যে পিচ উঠে গেছে, রাস্তায় বড় বড় গর্ত, জল জমছে। ফলে এলাকার মানুষের নাভিশ্বাস যেমন ছিল তেমনই হচ্ছে। ফলে এলাকার মানুষের বারংবার বলার পরেও কোনো কাজ হয় না। পঞ্চায়েত প্রধান তিনি আশ্বস্ত করেছেন যে তিনি জেলা পরিষদকে
ব্যাপারটি জানাবেন, যেহেতু এলাকার মানুষের দাবি ছিল সেই পরিমাণে রাস্তা হচ্ছে, কিন্তু এলাকার মানুষের কোনো কর্ণপাতই করেনি, এলাকার মানুষের কোনো কথাই শোনেননি এই একেবারে সেটা তো কন্ট্রাক্টর। দেখে বলে বোঝাই আইনত যাচ্ছে ব্যবস্থা নেওয়া রাস্তার হবে। যা বর্তমানে অবস্থা, এখানে যে কোনো রকমই কারোর কথা চলছে না সেটা একেবারেই স্পষ্ট। অনেক ধন্যবাদ তোমায় জিয়াউল। এই নতুন হলো, তা এই দুদিন তো হলো না, সব পাথর বেরিয়ে গেছে, এখন আর এই আমাদের যাতায়াত কষ্ট হচ্ছে। তো এই নতুন রাস্তা যদি এক্ষুনি যদি এই খোয়া উঠে যায়, এই নতুন করলো, তা অন্তত 2-5 বছর তো যাবে। সবে রাস্তাটা হয়েছে 3 থেকে 4 মাস হয়েছে, তার মধ্যে এই অবস্থা। কি মাল বেন্ডার ইউজ করেছে আমরা তো বুঝতে পারছি না। বর্ষায় চলাচল করা যায় না, তো কিছুদিনের জন্য মানুষকে মানে কি বলবো, একটা স্বপ্ন দেখানোর মতো করে স্বপ্নটাকে মানে ভঙ্গ করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। 1 সপ্তাহ হতে পারিনি, জলে ডুবে যাচ্ছে, গর্ত হয়ে গিয়ে যেখানে সেখানে গর্ত হয়ে যাচ্ছে। বিশাল অসুবিধে আমাদের, এই পা ভ্যান চালিয়ে আমাদের বারবার আমাদের ক্ষতি হয়ে যায়, খড় ভেঙে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে ঘন ঘন। রাস্তাটা তো যখন মানে দেওয়া হয়েছে মানে করেছে, আমি তো ওপর লেভেলটা দেখেছি ভালো, আমি তো আর ভিতরে ঢুকে বুঝতে পারবো না যে রাস্তাটা ভিতর থেকে ভালো হয়েছে কিনা। আমি ওপরে ভালো দেখেছি বলে আমি ভালো রিপোর্ট দিয়েছি, কিন্তু তারপরে দেখছি আস্তে আস্তে রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে। সংশোধন দপ্তরে পাঠানোর ব্যবস্থা করব। ওই রাস্তাটা দিয়ে ওই আমাদের ভাটার গাড়িগুলো, বড় যে গাড়িগুলো আসে, মেন মানে কাঁচা অবস্থায় ওই বড় গাড়িগুলো যাতায়াত করেছে, ওর জন্য বেশি আরও একটু বেশি ক্ষতি হয়েছে।